ওয়েলকাম টু মিনালস স্টাডি জোন। আশা করি তোমরা ভালো আছো। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে। এই টপিকগুলি হচ্ছে: 1. আপেক্ষিক পারমাণবিক ভর, 2. আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং তেজস্ক্রিয় মৌল ও তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে তোমরা মনোযোগ দাও। আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে আমরা আলোচনা করব। এই আপেক্ষিক পারমাণবিক ভরের কিছু অঙ্ক আছে যেগুলি প্রত্যেকবারে পরীক্ষায় অবশ্যই আসে। তাহলে খেয়াল করো, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল মৌলের একটি পরমাণুর ভর ও কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অনুপাত, অর্থাৎ মৌলের একটি পরমাণুর ভর ও কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অনুপাতকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলি। অনুপাত কেন বলছি? এখানে ভাগ অবস্থায় আছে, এই জন্য এটা অনুপাত বলছি। এখন দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর আগে হাইড্রোজেন দিয়ে এবং অক্সিজেন দিয়ে নির্ণয় করা হতো, অর্থাৎ কার্বন 12 আইসোটোপের ভরের জায়গায় কী ছিল? হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের সাথে তুলনা করত। কিন্তু বর্তমানে আমরা কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 সাথে তুলনা করি। এবার খেয়াল করো, আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন? আপেক্ষিক পারমাণবিক ভরের একক নাই, মূলত এটা দুইটি একই জাতীয় রাশির অনুপাত। দেখো, এটাও ভর, এটাও কি ভর। একই জাতীয় রাশির অনুপাত বলে এটার একক থাকে না। যেমন এটার একক ধরো গ্রাম, এটার এককও গ্রাম, তাহলে গ্রামে গ্রামে বাদ যায়। আবার কেজি হলে কেজি কেজি বাদ যাবে, তাহলে একক আর থাকে না। কিন্তু পারমাণবিক ভরের একক দেখো, গ্রাম পার মোল। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের একক নাই, বাট এটার একক আছে। এর কারণটা হচ্ছে এটা দুইটি রাশির অনুপাত, অর্থাৎ একই জাতীয় রাশির অনুপাত, এই জন্য একক থাকে না। এখন দেখো, আপেক্ষিক পারমাণবিক ভরকে আপেক্ষিক বলা হয় কেন? আপেক্ষিক পারমাণবিক ভরকে আপেক্ষিক বলার কারণ একটি রাশির সাথে এটা তুলনা করা হয়েছে। একটি রাশির সাথে আরেকটা রাশির তুলনা করা হয়েছে বিধায় এটাকে আপেক্ষিক বলা হয়েছে। আপেক্ষিকতার অর্থই কিন্তু তুলনা করা। তাহলে দেখো, এবার আসো আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের যে গাণিতিক সমস্যাবলী এগুলি নিয়ে একটু আলোচনা করি। এক নাম্বার, অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর 4.482 × 10⁻23 গ্রাম হলে অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? দেখো, এটা একেবারে ইজি ব্যাপার। এখানে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া আছে। তাহলে একটি পরমাণুর ভর, অর্থাৎ এটা লিখতে পারি আমরা অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের ভরের 12/1। এটার মান আমাদের মুখস্থ 1.6 × 10⁻66 × 10⁻24 গ্রাম। আর এটার মানটা একটু খেয়াল করো, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কিন্তু দেওয়া আছে 4.482 × 10⁻23 গ্রাম। তাহলে কাটাকাটি দিলে এটা 27 থাকবে। তাহলে দেখো, একেবারে ইজি বিষয় এই অঙ্কটা। একটি পরমাণুর ভর দেওয়া আছে, আর যদি না দেওয়া থাকে তাহলে এটা বের করে নিতে হবে যে কোনো উপায়ে হোক। এখন দেখো, 2 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। ম্যাগনেসিয়াম এর 12টি প্রোটন ও 12টি নিউট্রন আছে। তাহলে ম্যাগনেসিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর কত?
এখানে দেখো 12টি প্রোটন আর 12টি নিউট্রন আছে। এটা ধরো হচ্ছে ম্যাগনেসিয়াম পরমাণু। তাহলে ম্যাগনেসিয়াম পরমাণুর মধ্যে কি আছে? 12টি প্রোটন আছে আর 12টি নিউট্রন আছে। তো 12টি প্রোটনের ভর আর 12টি নিউট্রনের ভর যোগ করলেই একটি পরমাণুর ভর পাওয়া যাবে। তাহলে দেখো সলিউশন আমরা কিভাবে করি। 12টি প্রোটনের ভর ইকুয়াল 12 ইন্টু 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম ইকুয়াল 2.0076 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। অন্যদিকে 12টি নিউট্রনের ভর খেয়াল করো, 12 ইন্টু 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম ইকুয়াল 2.01 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। তাহলে সুতরাং ম্যাগনেসিয়াম এর একটি পরমাণুর ভর ইকুয়াল কি দাঁড়াচ্ছে? 12টি প্রোটনের ভর প্লাস 12টি নিউট্রনের ভর ইকুয়াল দাঁড়াচ্ছে টোটাল দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে 4.0176 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। তাহলে দেখো আমরা ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর পেয়ে গেলাম। এই মানটা আমরা এখানে বসাই ফেলি। ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর 4.0176 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। আর এটার মান তো ফিক্সড, প্রত্যেকটার ক্ষেত্রে একই। তাহলে ভাগ করলে কত আসবে? 24.2। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো পরমাণুর যদি ধরো হচ্ছে যে ভর না দেওয়া থাকে তাহলে সেটা আমরা বের করে নিতে হবে। এখন দেখো 3 নাম্বার অঙ্কটা কি হবে। 3 নাম্বার অঙ্কের জন্য এরকম কোনো সূত্রের দরকার নেই। প্রশ্নটা এরকমই, যেমন প্রকৃতিতে ক্লোরিন 35 ইকুয়াল 75% এবং ক্লোরিন 37 ইকুয়াল 25% হলে ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে দেখো ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল 35 ইন্টু 75 প্লাস 37 ইন্টু 25 এত বাই 100। আমরা এখানে 100 দিছি কেন নিচে? এর কারণ হচ্ছে পার্সেন্টেজটা যদি ভাঙায় তাহলে পার্সেন্টেজ ইকুয়াল কি লেখা যায়? 1/100 লেখা যায়। এখানে পার্সেন্টেজ ছিল, দেখো 75-এর সাথে পার্সেন্টেজ, আবার 25-এর সাথেও পার্সেন্টেজ ছিল। তাহলে একসাথে আমরা এখানে নিচে 100 দিতে পারি। ক্যালকুলেশন করলে 35.5। এই অঙ্কগুলি একেবারে ইজি যদি বুঝে অঙ্কটা করো। এখন দেখো তোমাকে ধরো এক্স একটা মৌল বললাম, এই মৌলের এটা হচ্ছে যে এম ইকুয়াল A%, এক্স এন ইকুয়াল B% এবং এক্স ও ইকুয়াল C%। এরকম অঙ্ক দেওয়া আছে। তাহলে এক্স এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল এম
ইন্টু এ প্লাস এন ইন্টু বি প্লাস ও ইন্টু সি বাই 100। আর কিছুই করা যাচ্ছে না, দেখো এটা মোটামুটি এই পর্যন্ত এনেই রেখে দিবা, তাহলে রেজাল্ট কমপ্লিট। এখন দেখো আমরা আলোচনা করব আরেকটা টপিক, যেটা হচ্ছে যে 2 নম্বর আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন নিয়ে। আইসো মানে একই, টোপ মানে প্রোটন সংখ্যা। তাহলে আমরা জানি যে যে সকল মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু বর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলবো? আইসোটোপ বলবো। তাহলে দেখো আইসো ইকুয়াল একই, আর টোপ মানে প্রোটন সংখ্যা। দেখো এখানে এই একটা পরমাণুর কেন্দ্রে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে, এটার যোগফলই কিন্তু বর সংখ্যা, তোমরা অলরেডি জানো। তাহলে এই প্রোটন যদি একই থাকে তাহলে নিউট্রন সংখ্যা আর বর সংখ্যা ভিন্ন হবে। তাহলে এখানে আইসোটোপের নাম থেকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, আইসো মানে একই আর টোপ মানে প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যাটা একই। এখানে প এর সাথেও মিল আছে, দেখো। তাহলে হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে? 7টা আইসোটোপ আছে। এই 7টা আইসোটোপ এর মধ্যে 3টি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। খেয়াল করো, হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2 এবং হাইড্রোজেন 1 3। তাহলে প্রকৃতিতে 3টি, প্রকৃতিতে এই 3টি পাওয়া যায়, 3টি। আর কৃত্রিম উপায়ে 5টি পাওয়া যায়। তাহলে দেখো তো এখানে 5 আর 3 কত? 8। কিন্তু আমি বলছি যে হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে। হ্যাঁ, হাইড্রোজেনের 7টি আইসোটোপ, তার মধ্যে এই ট্রিটিয়ামটা তোমার প্রকৃতিতেও কিছুটা পাওয়া যায়, আবার প্রয়োজন মিটে না বলে আমরা কৃত্রিম উপায়েও এটা প্রস্তুত করতে পারি। তাহলে দেখো এই কারণেই কৃত্রিম উপায়ে 5টি হয়ে গেল। তাহলে টোটাল হাইড্রোজেনের আইসোটোপ কয়টি পেলাম? 7টি। এটার নাম কি? হাইড্রোজেন। আগে আমরা প্রোটিয়াম বলতাম, হাইড্রোজেন। অর্থাৎ আমরা বিভিন্ন বিক্রিয়ায় বা পরিবেশে যে জলীয় বাষ্প, পানি এগুলি পাচ্ছি, এগুলি মূলত হাইড্রোজেন থেকে। তাহলে হাইড্রোজেন, এটার নাম কি? ডিউটেরিয়াম। আর এটার নাম ট্রিটিয়াম। এই হাইড্রোজেন দিয়ে H2O, এটা পানিটা পাওয়া যায়। আবার ডিউটেরিয়াম দিয়ে D2O, এটা হচ্ছে ভারী পানি। ট্রিটিয়ামের পরিমাণটা একেবারে নগণ্য, এর জন্য এটা দিয়ে এরকম কোনো পানি পাওয়া যায় না। তাহলে দেখো এদেরকে পরস্পরের আইসোটোপ কেন বলা হয়েছে, খেয়াল করো। 1 1 1, অর্থাৎ প্রোটন সংখ্যা একই, বর সংখ্যা 1 2 3, বর সংখ্যা ভিন্ন, এবং নিউট্রন সংখ্যা 1 থেকে 1 গেলে 0, 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 1 গেলে 2। তাহলে এই থেকে আমরা বুঝলাম যে যে সকল মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু বর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলবো? আইসোটোপ বলবো। এরকম আরও কিছু উদাহরণের দরকার আছে, যেগুলি তোমরা যেমন MCQতে পেয়ে থাকবা, MCQতে আসতেও পারে। তাহলে দেখো কার্বন 6 12, কার্বন 6 14, কার্বন 6 সরি এখানে 13, এটা 14। নাইট্রোজেন 7 14, নাইট্রোজেন 7 15, নাইট্রোজেন 7 16।
অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন 816, অক্সিজেন 817 এবং অক্সিজেন 818। এছাড়াও ক্লোরিনের ক্ষেত্রে আমরা দুইটা আইসোটোপ পেয়ে থাকি, যেটা হচ্ছে 35, 17 আর ক্লোরিন 17, 37। ইউরেনিয়ামেরও দুইটা আইসোটোপ আছে, দেখো ইউরেনিয়াম 92, 235 আর একটা হচ্ছে ইউরেনিয়াম 92, 238। তাহলে আমরা আশা করি এই আইসোটোপগুলি শিখতে পারলেই হয়। এখন দেখো আমরা চলে যাই আইসোবার। আইসোবার এবং আইসোটোন তোমাদের সিলেবাসে কিন্তু নাই, এই কারণে দেখা গেছে এটা ডিটেলস তেমন একটা আলোচনা করবো না, শুধু সংজ্ঞাগুলি কি আর একটা উদাহরণ দিব। আইসোবার, আইসো মানে একই, আর বার মানে বর সংখ্যা। দেখো নামের সাথে মিল আছে, বার মানে ভর সংখ্যা। তাহলে যে সকল মৌলের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। একটা উদাহরণ দিয়ে দিই, কার্বন 6 14 আর নাইট্রোজেন 7 14। দেখো এদের প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যাটা একই, 14 14, আর নিউট্রন সংখ্যাও ভিন্ন, তাহলে 8 7। আশা করি বুঝতে পারছো। আমি আরও একবার বলি, যে সকল মৌলের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলবো? আইসোবার বলবো। এখন দেখো আইসোটোন, আইসোটোন মানে হচ্ছে যে আইসো মানে একই আর টোন মানে নিউট্রন সংখ্যা, টোন মানে নিউট্রন সংখ্যা। এখানেও নামের সাথে মিল আছে, দন্তন্য নিউট্রন সংখ্যা। তাহলে যে সকল মৌলের নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলবো? আইসোটোন বলবো। তাহলে দেখো আমরা একটা উদাহরণ দিই, কার্বন 6 13 আর হচ্ছে যে নাইট্রোজেন 7 14। এখানে প্রোটন সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন, তাহলে কোনটা একই হবে? নিউট্রন সংখ্যাটা একই হবে, 7, এটাও কি 7। আশা করি তোমরা বুঝতে পারছো। তেজস্ক্রিয় মৌলটা কি? যে সকল মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলবো। তেজস্ক্রিয় রশ্মিটা কি? আলফা, বিটা এবং গামা রশ্মি। তাহলে দেখো এখানে তেজস্ক্রিয় রশ্মি তিন ধরনের, একটা হচ্ছে আলফা, বিটা এবং গামা রশ্মি। দেখো তাহলে তেজস্ক্রিয় মৌল যখন বলছি, তেজস্ক্রিয় মৌল, এই তেজস্ক্রিয় মৌল থেকে কি এই রশ্মিগুলি নির্গত হয় বলে এটাকে তেজস্ক্রিয় মৌল বলবো। তাহলে সেই ক্ষেত্রে তোমার পারমাণবিক সংখ্যা 82 এর উপরে, পারমাণবিক সংখ্যা দেখো, পারমাণবিক সংখ্যা 82 এর উপরের মৌলগুলোকে আমরা কি বলবো? তেজস্ক্রিয় মৌল বলবো। তাহলে যেমন ইউরেনিয়াম 92 235, এটা কিন্তু তেজস্ক্রিয় মৌল।
এখন খেয়াল করো তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ, আইসোটোপ যে সকল আইসোটোপ থেকে আলফা বিটা গামা রশ্মি অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মিটা নির্গত হয় তাদেরকে কি বলবো? তেজস্ক্রিয় আইসোটোপ বলবো। তাহলে এটা আইসোটোপের কথা বলছি, আর এখানে বলছি কি মৌলের কথা, যে সকল মৌল থেকে, আর এটা যে সকল আইসোটোপ থেকে। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ পারমাণবিক সংখ্যা 82 এর উপরেরগুলির মধ্যে ম্যাক্সিমামের ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ থাকেই, কিন্তু এটার নিচেও কিছু মৌলের ক্ষেত্রে কৃত্রিম উপায়ে তেজস্ক্রিয় আইসোটোপ উৎপন্ন করা যায়। তাহলে এই তেজস্ক্রিয় আইসোটোপগুলি কি? যেটা 82 এর নিচে, যেমন কার্বন 14, আবার কোবাল্ট 60, আর একটা হচ্ছে ফসফরাস 32। এগুলিকে আমরা কি বলে থাকি? তেজস্ক্রিয় আইসোটোপ, যেগুলি কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। প্রাকৃতিক উপায়ে তো আছেই, এটা কৃত্রিম উপায়ে তৈরি করা যায়। তাহলে এই কার্বন 14টা বিশেষত পৃথিবীর বয়স ও ফসিলের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। দেখো, পৃথিবীর বয়স বলতে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কত বছর হলো সেটা নির্ণয় করা যাবে কি? কার্বন 14 আইসোটোপ দিয়ে। ফসিল মানে কি? ফসিলটা হচ্ছে যে ধরো কয়েকশো বছর বা কয়েক হাজার বছর আগে কোনো পদার্থ মাটির নিচে চাপা পড়ছে, এটার বয়সটা কত সেটা আমরা এমনিতেই জানতে পারি না, কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ অর্থাৎ কার্বন 14 দ্বারা এটা নির্ণয় করা সম্ভব। কোবাল্ট 60 যেটা, একটু খেয়াল করো, এটা বিশেষত তোমার কি চিকিৎসা ক্ষেত্রে এবং তোমার কি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে বিশেষত টিউমারের উপস্থিতি এবং কি নিরাময়ে এই কোবাল্ট 60 আইসোটোপটা ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে ক্যান্সারের নিরাময়েও কিন্তু তোমার অর্থাৎ ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করতেও কোবাল্ট 60 ব্যবহৃত হয়। খাদ্য সংরক্ষণেও এটা ব্যবহৃত হয়। তাহলে এটা তোমাদের বইতে আছে, ওখান থেকে একটু দেখে নিও। ফসফরাস 32 যেটা, এইটাও কি চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় এই ফসফরাস 32টা ব্যবহার করা হয়। এছাড়াও ফসফরাস 32টা তোমার কি কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়, আশা করি বুঝতে পারছো। এখন খেয়াল করো, আমরা কিছু নৈর্ভিত্তিক নিয়ে আলোচনা করি, যেটা এই অংশ থেকে আসতে পারে। এখানে যেমন ইউরেনিয়াম 92,238, এটা থেকে যদি আলফা কণা, হিলিয়াম 2+ আমরা কি বলছি? আলফা কণা, এটা হচ্ছে আলফা কণা প্লাস গামা রশ্মি নির্গত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? 92 থেকে 2 গেলে কত? 90, যেটা হচ্ছে থোরিয়ামের ক্ষেত্রে। থোরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 90। আর 238 থেকে 4 গেলে 234, তাহলে বড় দাঁড়াচ্ছে 234। তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদের এখানে যদি হোয়াট চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ এই অংশ পুরোটা দেওয়া থাকবে, এখানে বলবে যে এটা কি মৌল সেটা বের করো। তাহলে কি আমরা আশা করি বের করতে পারবো। এখন দেখো, যদি ধরো এখানে হোয়াট চিহ্ন দেয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার এটা এবং এটা দেওয়া থাকবে, তাহলে এটা পাওয়া যাবে। তাহলে এখানে 2 ধরনের রশ্মি বের হয়েছে, যেটা হচ্ছে আলফা কণা, আর একটা হচ্ছে কি গামা রশ্মি, গামা কণা। তবে গামা রশ্মির জন্য মৌলের বাহ্যিক কোনো পরিবর্তন ঘটে না,
অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয় ধর্মের পরিবর্তন ঘটে। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো এই থোরিয়াম 234, এটা থেকে যদি ধরো কি বের হয়ে যায়, বিটা কণাটা বের হয়ে যায়, তাহলে 0 - 1, এটা হচ্ছে বিটা কণা। এটা যদি বের হয়ে যায় তাহলে কি হবে দেখো, 90 থেকে -1 গেলে 91 হবে, অর্থাৎ 90 - -1 দেখো ইকুয়াল কি আসবে, 91 আসবে। তাহলে 91 আসলে কি, প্রোট্যাক্টিনিয়াম মৌল। 234 থেকে 0 গেলে 234 থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে বিটা কণা বের হয়ে গেলে আমাদের কি প্রোট্যাক্টিনিয়ামই পাওয়া যাবে। কার থেকে বিটা কণা বের হয়েছে? থোরিয়াম থেকে। তাহলে এই ক্ষেত্রে এটা হোয়াট চিহ্ন দিলে তাহলে আমরা কি বের করতে পারবো না? আশা করি বের করতে পারবো। এখন দেখো আমরা বলছিলাম গামা কণা বের হয়ে গেলে বাহ্যিক কোনো পরিবর্তন ঘটে না। তাহলে বাহ্যিক পরিবর্তন ঘটে না এটা কিভাবে বুঝবো? যেমন টেকনিশিয়াম 99M, এটা হচ্ছে মেটাস্টেবল বোঝাচ্ছে। এম দ্বারা কি বোঝাচ্ছে? মেটাস্টেবল। এই মেটাস্টেবল টেকনিশিয়াম থেকে যদি গামা রশ্মিটা বের হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখো টেকনিশিয়ামেই থাকবে, এটার ভর 99 থাকবে, শুধু এখানে এমটা থাকবে না। মানে হচ্ছে যে এটা কম স্থায়ী ছিল, এটা বেশি স্থায়ী, অর্থাৎ এটা স্টেবল টেকনিশিয়াম। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারছো। আর তোমরা যদি ধরো হচ্ছে যে এই আলোচনা থেকে কোনো জায়গায় যদি না বুঝো তাহলে কমেন্টস বক্সে জানাবা, আর এই অধ্যায়ের কোনো জায়গায় সমস্যা হলে ওগুলি কমেন্টে জানাবা। আমরা পরবর্তীতে একটা ক্লাসে সম্পূর্ণ একসাথে আলোচনা করব।